হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি 27 কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। আমি তোমাদের গত ক্লাসে মনের ধারণা ও রাসায়নিক গণনা নিয়ে এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করতেছি। এই চ্যাপ্টারটা অনেকের কাছে কঠিন লাগে। আশা করি তোমরা যদি ফুলফিলভাবে পুরোপুরি ক্লাসটা শেষ করতে পারো এই চ্যাপ্টারে, তাহলে এই চ্যাপ্টারে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো আজকে আরেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো। তোমরা দেখতে পাচ্ছ আমি টপিকের নামগুলো লিখে রাখছি, পাশাপাশি এদিকে কয়েকটা ম্যাথ লিখে রাখছি যেন ক্লাসটা লং না হয়। ঠিক আছে, এগুলো সব হয়ে আছে ম্যাথগুলো উদাহরণে দেখবা। তা আসে আগে যে অধ্যায়ের নাম কিন্তু মনের ধারণা ও রাসায়নিক গণনা, অর্থাৎ তোমাদের রসায়ন বইয়ে ষষ্ঠ অধ্যায়। প্রথমে এখানে লিখে রাখছি দ্রবণ। আচ্ছা, দ্রবণ কখন হবে? যখন দ্রব্য এবং একটা দ্রাবক থাকবে। এই দ্রব্য এবং দ্রাবকের মিশ্রণটাই হচ্ছে আমাদের দ্রবণ। ঠিক আছে, দ্রব্য তাহলে আমরা কি হবে? দ্রব্য প্লাস কি দ্রাবক। এখন দ্রব্য হইতে পারে যেমন অন্য কিছু, আর দ্রাবক অলওয়েজ কি হয়? তরল জাতীয় পদার্থ। কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো দ্রবক তৈরি করতে গেলে সেটা আমরা দ্রাবক হিসেবে সবসময় পানি মনে করি, তাই না? কিন্তু শুধুমাত্র যে পানি দ্রাবক হয় তা কিন্তু না। তেল হইতে পারে, অ্যালকোহল হইতে পারে, ঠিক আছে, আর অন্যান্য তরল পদার্থ দ্রাবক হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে এইখানে দ্রব্য, তাহলে দ্রবণ আমরা কেমন বলবো? দ্রবণ আসলে কিভাবে হবে? দ্রব্য এবং দ্রাবকের মিশ্রণ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের দ্রবণ। তাহলে ধরো তুমি মনে করো একটা শরবত বানাইছো, এক গ্লাস শরবত। তো এখানে আলটিমেটলি শরবতের জন্য তুমি কি দিবা? অবভিয়াসলি পানি দিবা। ঠিক আছে, এই যে এখানে যে পানি দিলা এটা হচ্ছে দ্রাবক। এটা কি? পানি হচ্ছে দ্রাবক। এখন এখানে তুমি কি দিলা? লবণ দিলা, তারপর চিনি দিলা। ঠিক আছে, এই যে লবণ এবং চিনি এগুলো হচ্ছে দ্রব্য। ঠিক আছে, তাহলে দ্রাবক এবং দ্রব্য, তাহলে এই চিনি এবং লবণ এখানে যখন মিশ্রিত হয়ে যাবে, দ্রবীভূত হয়ে যাবে, তখনই এটার নাম হবে একটা কি? দ্রবণ। ঠিক আছে, এখন দ্রবণ দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে গাঢ় দ্রবণ আর একটা হচ্ছে লঘু দ্রবণ। গাঢ় দ্রবণ এবং কি লঘু দ্রবণ, এটা আমরা দুইভাবে আইডেন্টিফাই করতে পারি। সেটা হচ্ছে, ধরো এটা দুইটা গ্লাস এবং এখানে পানি দুইটারই সেম। এটা তো মনে করো 200 মিলি পানি, এটা তো 200 মিলি পানি। তাহলে এই দুইটা গ্লাসে পানির পরিমাণ কি? সেম। এই দুইটা গ্লাসে পানির পরিমাণ সেম। ঠিক আছে, এখন এই লঘু বা গাঢ় কিভাবে হইতে পারে? দুইটা গ্লাসে যেহেতু আমাদের দ্রাবকের পরিমাণ সেম বা পানির পরিমাণ সেম, তাহলে এই গাঢ়ত্ব নির্ভর করবে দ্রব্যের উপর। কিসের উপর? দ্রব্যের উপর। তার মানে এইখানে যদি তুমি তোমার হচ্ছে যে চিনি 4 চামচ দাও, আর এইখানে যদি তুমি 2 চামচ দাও, তাহলে আলটিমেটলি কি হবে? এই পাত্রে মিষ্টতার পরিমাণ বেশি হবে, আর এই পাত্রে মিষ্টতার পরিমাণ কম হবে। তাহলে যখন দ্রাবক সেম থাকবে, তখন দ্রবের পরিমাণটাই তোমাকে বলে দিবে কোনটা গাঢ় অথবা কোনটা কি লঘু। তার মানে যেখানে দ্রবের পরিমাণ বেশি সেটা হবে গাঢ় দ্রবণ, যেখানে দ্রবের পরিমাণ কম সেটা হবে লঘু দ্রবণ। ওকে, তাহলে এটা গেল কখন? এটা গেল হচ্ছে যখন দ্রাবকের পরিমাণ সেম থাকবে। দ্রাবকের পরিমাণ সেম থাকলে গাঢ়ত্ব নির্ভর করে দ্রব্যের উপর বা দ্রব্যের পরিমাণের উপর। এবার যদি এমন হয় যে প্রত্যেকটাতেই তোমার হচ্ছে 20 গ্রাম চিনি দেওয়া আছে, এটা তো 20 গ্রাম চিনি, এটা তো 20 গ্রাম চিনি, তাহলে এবার গাঢ়ত্ব কার উপর নির্ভর করবে? এবার গাঢ়ত্ব নির্ভর করবে দ্রাবকের উপর। অর্থাৎ এটা তো 20 গ্রাম চিনি, এটা তো 20 গ্রাম চিনি, তাহলে এখানে যদি দেখা যাচ্ছে যে পানি দিচ্ছ তুমি 250 মিলি, আর এখানে পানি দিচ্ছ 200 মিলি, তাহলে যখন আবার দ্রাবক তোমার হচ্ছে গিয়ে কম বেশি হবে, কিন্তু দ্রব্য ঠিক আছে, এটা তো 20, এটা তো 20। তারপরে এবার কিন্তু দ্রবের ভরের উপর গাঢ়ত্ব নির্ভর করবে না, গাঢ়ত্ব নির্ভর করবে দ্রাবকের উপর। যেখানে দ্রাবকের পরিমাণ কম, অর্থাৎ এখানে দ্রাবকের পরিমাণ কম আর এখানে দ্রাবকের পরিমাণ বেশি, মানে এখানে পানির পরিমাণ কম, এখানে পানির পরিমাণ বেশি, এখানে 200, এখানে 250। তার মানে এখানে পানির পরিমাণ কম কিন্তু চিনি কিন্তু দুটাতেই সেম, তার মানে এইখানে চিনির পরিমাণটা বেশি হবে তখন। তারপর এইটা হবে তোমার গাঢ় দ্রবণ আর এইটা হবে লঘু দ্রবণ। ঠিক আছে, গাঢ় দ্রবণ এবং লঘু দ্রবণ ব্যাপারটা তোমরা বুঝছো আশা করি। আচ্ছা, এরপরে তোমাদেরকে এখানে দিছি মোলারিটি আসলে কি? মোলারিটিকে বাংলায় কোনো ঘনমাত্রা। এখন মোলারিটি কাকে বলে? মোলারিটি কাকে বলে? একদম শর্টকাটে বলবো যে 1 লিটার দ্রবণে, ঠিক আছে, যদি 1 লিটার দ্রবণে যত মোল
দ্রবীভূত হবে, দ্রবীভূত হয়, তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। ঠিক আছে, তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। মোলারিটির ক্ষেত্রে কি হলো, 1 লিটার দ্রবণে যত মোল, আমরা কিন্তু জানি না কত মোল, যত মোলই দ্রবীভূত হোক না কেন 1 লিটার দ্রবণে যত মোল দ্রবণ দ্রবীভূত হয় তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। তাহলে মোলার দ্রবণ কি হবে, 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবণ দ্রবীভূত হবে। 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবণ দ্রবীভূত হলে ওই দ্রবণের মোলারিটি কিন্তু আমরা মোলার দ্রবণ বলি। তাহলে কি 1 লিটার দ্রবণে কত মোল, 1 মোল। মোলারিটির কথা ছিল কি 1 লিটার দ্রবণে যত মোল, আর মোলার দ্রবণে হচ্ছে কি 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবণ দ্রবীভূত হলে তাকে আমরা বলবো মোলার দ্রবণ। ঠিক আছে, আচ্ছা এখন সেমিমোলার দ্রবণটা কি, যদি কোনো দ্রবণে, ঠিক আছে, যদি কোনো দ্রবণে 0.5 কত 0.5 মোলার তোমার হচ্ছে দ্রবণ দ্রবীভূত থাকে, তাহলে আমরা কি বলবো সেমিমোলার, অর্থাৎ ওই দ্রবণের ঘনমাত্রা আছে কত 0.5। তাহলে 0.5 মোলার থাকলে ওটাকে বলবো আমরা সেমিমোলার। যদি 0.1 থাকে তাহলে আমরা ওটাকে বলবো ডেসিমোলার। কি বলবো, ডেসিমোলার। ঠিক আছে, তাহলে কোনো দ্রবণের ঘনমাত্রা যদি 0.5 হয় তো তখন আমরা বলবো এটাকে সেমিমোলার দ্রবণ। আবার ডেসিমোলার হচ্ছে কোনো দ্রবণে যদি 0.1 মোলার দ্রবীভূত থাকে, ঠিক আছে, তখন আমরা ডেসিমোলার। আর সেন্টিমোলার হচ্ছে 0.01। তো সবগুলোর কথা কিন্তু 1 লিটার দ্রবণ। কোন দ্রবণে 1 লিটার, এটাও 1 লিটার, এটাও 1 লিটার, এটাও। এখানে যদি 1 মোল থাকে তাহলে এটা মোলারিটি। আর যদি এই যে সেমিমোলার মানে ওই দ্রবণটা ঘনমাত্রা সেমিমোলারে আছে, অর্থাৎ 0.5, এটা ডেসিমোলে ওই দ্রবণটা ঘনমাত্রা মোলার, ঠিক আছে, এটা 0.1 মোলারে আছে, আর এটা 0.0। সোজা এমসিকিউতে বা অঙ্কে কখনো কখনো বলবে সেমিমোলার, তাহলে বুঝে নিবা ওই দ্রবণের ঘনমাত্রা 0.5, ডেসিমোলার 0.1, সেন্টিমোলার 0.01। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে মোলারিটি হচ্ছে 1 লিটার দ্রবণে যত মোল, মোলার হচ্ছে 1 লিটার দ্রবণে 1 মোল। ঠিক আছে, সেমি হচ্ছে 0.5, ডেসি হচ্ছে 0.1, আর সেন্টি হচ্ছে 0.01। তো এই মোলারিটি, ঠিক আছে, মোলারিটি, তারপর হচ্ছে আয়তন, তারপর হচ্ছে তোমার কি আণবিক ভর, ঠিক আছে, তারপর হচ্ছে দ্রব্যের ভর, এই প্রত্যেকটা একটা সম্পর্ক আছে। ওই এটা কি তোমাদের বা যে W ইকুয়াল S/1 ঠিক আছে, এই সম্পর্ক হচ্ছে এগুলো। দেখো W হচ্ছে দ্রব্যের ভর, M হচ্ছে আণবিক ভর, S হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রা, ঠিক আছে, আর V হচ্ছে আয়তন। এখানে 1000 যদি দেওয়া থাকে অবভিয়াসলি এই আয়তনটা মিলিতে থাকতে হবে। সূত্রের মতো যদি 1000 থাকে তাহলে আয়তনটা কিসে থাকতে হবে, মিলিতে থাকতে হবে। আর যদি আয়তনটা লিটারে থাকে তাহলে কিন্তু এই 1000 এর প্রয়োজন পড়বে না। এই 1000 দেওয়া হয়েছে ওই আয়তনটাকে অটোমেটিক লিটারে করে নেওয়ার জন্য। 1000 দিয়ে যদি তুমি অঙ্ক করো তাহলে আয়তনটা কিসে থাকতে হবে, মিলিতে থাকতে হবে। যদি আয়তনটা লিটারে থাকে তাহলে এই 1000 এর দরকার পড়বে না। ঠিক আছে, এখন আমরা এই ফর্মুলা দিয়ে এই যে 2-4টা অঙ্ক দিতে হবে। বলছে 250 মিলি আয়তন, তার মানে আয়তন কি ভি প্লাস 0.2 মোলার, তার মানে ঘনমাত্রা দেওয়া আছে মোলার, এস মোলারিটি এস দিলাম। সোডিয়াম ক্লোরাইডের কিভাবে প্রস্তুত করবে, তাহলে আমরা জানি W ইকুয়াল কি S/1000। তাহলে দেখো S এর মান দেওয়া আছে 0.2 গুণ M সোডিয়াম ক্লোরাইড কত হবে, সোডিয়াম 23 আর ক্লোরিন হচ্ছে 35.5। তাহলে 23 আর 35.5 যোগ করলে কত হবে, 23 আর 35.5 যোগ করলে কত হবে, 23 যোগ 35.5 তাহলে হচ্ছে 58.5। এই যে M ছিল আণবিক ভর, তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5। ভি দেখো আয়তনটা তো মিলিতে আছে কিন্তু খেয়াল করতে হবে আর 1000। তো এটা বের করলে আমরা দেখো W মান পাবো। তো আমাদের প্রশ্নটা বলছিল যে কিভাবে প্রস্তুত করব, তাহলে আমি কি লিখবো যে সোডিয়াম ক্লোরাইড যেটা বলছে তাহলে আমরা বলবো যে এত গ্রাম সোডিয়াম, এখানে তো আমরা একটা ভর পাবো, ওটা W দ্রব্যের ভর গ্রাম এককে থাকবে। তাহলে আমরা লিখবো এত গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে 250 মিলি আয়তনের আয়তনিক ফ্লাক্সের 0.2 মোলার দ্রবীভূত করলে একটা কি হবে
তোমার হচ্ছে দ্রুবক প্রস্তুত হবে, মানে মেন্টালি কিভাবে প্রস্তুত করবে, কতটুকু লাগবে, এই ধরনের যদি চাই তাহলে তুমি দ্রুবে ব্যবহার করতে পারো। আর প্রশ্নের মধ্যেই তোমার বুঝতে পারবা কোন কোন মান দেওয়া আছে, যেটা দেওয়া নেই এটাই তো আমাদের অ্যান্সার হবে, ওইটাই তো আমাদের বের করতে হবে, তাই কি না? তাহলে আমরা লিখবো যে এখানে একটা অ্যান্সার আমরা এগুলো লিখবো যে 100 গ্রাম, যেটা মান নিয়ে এটা টাকা যাবে, 100 গ্রাম সোডিয়াম ক্লোরাইড 250 মিলি আয়তনে মিশ্রিত করলে ঠিক আছে 0.2 মোলার দ্রবণ প্রস্তুত হবে, শেষ। ঠিক আছে, তাহলে এখানে যে ঘটনাটা হলো অপগ্রাম সোডিয়াম ক্লোরাইড 250 মিলি আয়তনে মিশ্রিত করলে 0.2 মোলার দ্রবণ প্রস্তুত হবে। ঠিক আছে, এই যে এখানে দেখো এই অঙ্কটা 2 লিটার, এবার আয়তনটা কিন্তু লিটারে আছে, খেয়াল করবা, কিন্তু সূত্রের মধ্যে আয়তনটা কিসে থাকতে হবে, মিলিতে। 2 লিটার 0.1, তার মানে ঘনমাত্রা দেওয়া আছে মোলার, সোডিয়াম কার্বনের দ্রবণের মধ্যে কি পরিমাণ মানে কি চাইছে, ডব্লিউ মান চাইছে। তাহলে তোমরা ওই একই স্যাম্পল একই অঙ্ক যা সেখানে এই অঙ্কটাও কারণ বের করবা, ডব্লিউ মান বের করবা। এবং দেখো তাহলে দেখো আমি তোমাদেরকে বলি 2 লিটার আগে থেকে ঘনমাত্রা h কত আছে 0.1, মোলার কি ঘনমাত্রা ঠিক আছে 0.1 গুণ m, এই হচ্ছে আণবিক ভর, সোডিয়াম কার্বনেট না, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106 আমরা খেয়াল করব সোডিয়াম 23 এবং সোডিয়াম 2টা আছে, কার্বন 12 অক্সিজেন 16 গুণ 3, তার হিসাব করলে হবে 106। তাহলে এই যে 106 বসে গেল গুণ v 2 লিটার, এটা কিন্তু মিলিতে করি তাহলে 2000 হবে, আর নিচে 1000। অবভিয়াসলি আয়তনটা কিছু থাকতে হবে মিলিতে, 2 লিটার 2000 মিলিলিটার, এটা ক্যালকুলেট করলে তুমি এই যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে তুমি পাওয়া যাবে। কথা বুঝতে পারছো? 250 মিলি দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট যুক্ত থাকলে এর মোলারিটি কত, তারপরে এবার মোলারিটি চাইছে, মোলারিটিটা দেয়া নেই, তাহলে মোলারিটি কেস, তাহলে কেস এখান থেকে ক্যালকুলেট করলে পাবা S = 1000 W/kg, এই সূত্রটাকে ক্যালকুলেশন করলে পাবা S = 1000 W/kg, কারণ আবার S এর মান চাইছে যে মোলারিটি কত, মোলারিটি মানে ঘনমাত্রা কত, ঠিক আছে, তাহলে 1000 হবে, তাহলে 1000 W মান কত দেয়া আছে, এখন তো 20 গ্রাম, এই যে 20 গ্রাম। আর এই সোডিয়াম কার্বনেট এটাও সোডিয়াম কার্বনেট, তারপরে এটাও আণবিক ভর কত হবে 106, আর V কত মিলি 250 মিলি। এই এটা ক্যালকুলেশন করে তোমরা এটা কি পাবা, অ্যানসার পাবা, মোলারিটি কত হবে 100 মিলি আয়তন, তারপরে V দেওয়া আছে 4 গ্রাম, আর W দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের তোমার হচ্ছে কি আণবিক ভর কত হবে 23 আর হচ্ছে যে 16 আর 17 মানে 40, মোলারিটি কত হয়েছে না, এটা তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে কি সূত্রটা দিয়ে অনেক অঙ্ক তোমাদের পরীক্ষা পাবা, 2 নম্বরে একদম ছোট্ট একটা অঙ্ক তুমি 3 মার্কে পাইতে পারো। আশা করি তোমরা বুঝছো দ্রবণ কি, আলো দ্রবণ কি, লঘু দ্রবণ কি, মোলারিটি কি, মোলার দ্রবণ কি, সেমিমোলার দ্রবণ কি, ডেসিমোলার দ্রবণ কি, সেন্টিমোলার দ্রবণ কি, এগুলো সুন্দর করে মনে রাখবা। ঠিক আছে, পরে বেশি আর এই ম্যাথসগুলো করার জন্য তোমাদেরকে কি করতে হবে, এই সূত্রটা, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা অনেক ভালো বুঝছো বা ক্লাসটা দেখে উপকৃত হয়েছো। সবাই পড়াশোনা করো, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।